শেষে গিয়ে সময়ের যোগ বিয়োগের অধ্যায় আছে। তাহলে প্রথম আসেন দশমিক। দেখেন আমি ব্ল্যাকবোর্ডের মাঝখানে একটা দাগ দিলাম, এই দাগটা কিন্তু আবার দশমিক না, এই দাগ দিয়ে ব্ল্যাকবোর্ডকে দুইটা ভাগ করছি। এই ভাগের বাম পাশে আমি লিখছি এই জিনিস, ডান পাশে লিখছি এই জিনিস। এখন আপনারা বলেন এই দুইটা জিনিসের ভেতরে পার্থক্য কি? আমি কিন্তু একটা দাগ দিছি শুধু, মানে এটা কোনো দশমিক না, আমি ভোটটাকে ভাগ করছি, ভাগ করে বাম পাশে একটা কিছু লিখছি, ডান পাশে একটা কিছু লিখছি। তাহলে বলেন বাম পাশে এটা কি? পয়সাও টাকাও না, এটা একটা সংখ্যা। এটা কি সংখ্যা? এটা এক পয়সাও না, এক টাকাও না। এটা কেন না? কারণ হলো সাথে গিয়ে আমি টাকা লিখছি, সাথে গিয়ে আমি পয়সা লিখছি, তাহলে টাকা হবে কেন আর এটা পয়সা হবে কেন? তবে এটার সাথে যে কোনো কিছু আমি লিখলে তখন এটা হবে। যদি লিখি 20 গ্রাম, যা লিখবো এটা তাই হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সাথে কোনো কিছু লেখা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা একটা সংখ্যা। ততক্ষণ পর্যন্ত কি বলেন? আর যখন টাকা শব্দটা লেখা হয়েছে তখন এটা টাকা। কয় টাকা? তাহলে বলেন 10,000। এই 10,000 এটা কি টাকা না সংখ্যা? সংখ্যা। যখন বলবো 10,000 টাকা তখন সেটা টাকা। 10,000 এটা শোনার সাথে সাথে এটা আমার হলো মাথার মধ্যে ক্যাচ করে 10,000 তার মানে 500 টাকা বৃষ্টি নোট না, একটাও না। কারণ 10,000 কি? কিছুই না। তাহলে আমরা যেটা বুঝলাম, সাথে টাকা শব্দ থাকলে ওইটা টাকা, টাকা শব্দ না থাকলে ওইটা। এখন এই যে জিনিসটা শিখলাম এটাকে আমরা বাস্তবে প্রয়োগ করি যে দশমিকের ভেতরে এই জিনিসের কাজ কি। আসেন দশমিকের ক্ষেত্রে আমি লিখতেছি এই 20 লিখে এটা হলো দশমিক, দশমিক লিখে ডান পাশে একটা কিছু লিখলাম, এরপরে নিচে 20 লিখে আবার এখানে দশমিক, এই সেম জিনিস লিখলাম, এর সাথে লিখছি টাকা। এই দুইটার ভিতরে বলেন প্রথমটা কি সংখ্যা না টাকা? প্রথমটা কয় টাকা কয় পয়সা? প্রথমটা কয় টাকা কয় পয়সা? 1 টাকাও না, 1 পয়সাও না, 1 টাকাও না, 1 পয়সাও না। কারণ কি? কারণ হলো এটা তো টাকা আসলে বলে নাই, এটা হলো একটা সংখ্যা। আর যেটার ভিতরে টাকা লেখা আছে ওইটা টাকা। তার মানে প্রথমটা টাকা, এই আমাদের প্রথমটা সংখ্যা, পরেরটা টাকা। সংখ্যার ক্ষেত্রে বলতে হবে কিভাবে? দশমিকের পরে প্রত্যেকটা ডিজিটকে ভেঙে ভেঙে বলতে হবে। তার মানে এটা হলো 20.25। আর টাকার ক্ষেত্রে দশমিকের বাম পাশেরটা টাকা, ডান পাশেরটা পয়সা। তার মানে এটা হলো 20 টাকা 25 পয়সা, 20 টাকা 25 পয়সা। যদি শেষে টাকা না দেয় তাহলে এটা এখন কয় টাকা? 1 টাকাও না। এই বিষয়টা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে আপনারা উত্তর দেন। আমি এই যে বোর্ডে যেটা লিখছি এটা কয় টাকা কয় পয়সা? 1 টাকাও না। এটা হলো সংখ্যা। তাহলে যদি বলি দেখেন 35 টাকা 7 পয়সা, তখন শেষে গিয়ে টাকা শব্দটা লিখতে হবে না? এই টাকা শব্দটা আমাদের বাচ্চারা পরীক্ষায় লেখে না। এটা বাচ্চাদেরকে বোঝায় দিতে হবে যে যদি আমরা টাকা শব্দটা না লিখি তাহলে ওইটা টাকা অথবা পয়সায় প্রকাশ করা হয় নাই, ওইটা একটা সংখ্যা হয়েছে। এর জন্য টাকা শব্দটা লিখতে হবে। আচ্ছা আসেন যদি লিখতে বলে 5 পয়সা, কয় পয়সা? তাহলে আপনি এখানে দশমিক দিলেন, শূন্য দিলেন, এরপরে আপনি 5 দিলেন, এরপরে কি লিখবেন? টাকা না পয়সা? কেউ কেউ লিখে ফেলে পয়সা। পয়সা লেখা যাবে না। দেখেন যেখানে দশমিক ব্যবহার করবেন ওইখানে টাকা লিখতে হবে, যেখানে দশমিক ব্যবহার করবেন ওইখানে টাকা লিখতে হবে। লিখতে বলছে 5 পয়সা, কিন্তু যেহেতু দশমিক আপনি এখানে দিচ্ছেন তার মানে শেষে গিয়ে আপনাকে টাকা শব্দটাই লিখতে হবে। এইটাই হইল 5 পয়সা। এটা কয় পয়সা? আর কেউ যদি শেষে গিয়ে টাকার জায়গায় পয়সা লেখে তখন কিন্তু এটা 1 পয়সাও না, 1 পয়সার 20 ভাগের 1 ভাগ বা 1 পয়সার 100 ভাগের 5 ভাগ হইল। লিখতে বলছে 5 পয়সা, আমি একবারে 1 পয়সাও লিখলাম না, তাহলে হইল
এর জন্য দশমিক ব্যবহার করলেই শেষে টাকা শব্দটা লিখতে হবে। এরপরে আসেন যোগ। যোগ করবো কিভাবে আমরা দশমিক গুলো? যোগটা স্বাভাবিক যোগের মতোই হবে। যেমন 35 টাকা 7 পয়সা যোগ হইল 12 টাকা, 12 টাকা 95 পয়সা, আরে 95 পয়সা। এখন আমরা এই দুইটারে যোগ করি। আসেন 5 আর 7 12, 12 2 হাতে 1, 9 আর 1 10 এর 0 হাতে 1, 5 আর 2 7 আর হাতে 1 8, 3 আর 1 4। এই যোগ করার পরে ডান পাশ থেকে 2 ডিজিটের পরে আছে দশমিক, ডান পাশ থেকে 2 ডিজিটের পরে আছে দশমিক। এখানেও তাই, ডান পাশ থেকে 1 ডিজিট 2 ডিজিট, এরপরে কি দিব? দশমিক। আর হলো শেষে কি লিখে দিব? টাকা। কেউ যদি বলেন যে আচ্ছা স্যার, ডান পাশ থেকে যদি লিখি তাও যা, বাম পাশ থেকে যদি 2 ডিজিট দেই, বিষয় তো একটাই না। বিষয় একটা না। কেন একটা না? যদি এইখানে আছে 1, এইখানে যদি 9 থাকতো, 9 আর 3 মিলে কত হইতো? তখন তো এখানে লিখতাম 12। এখন আপনি যদি ডান পাশ থেকে শিখায় যান, তাহলে 1 2 দশমিক করে যেত এই জায়গায়, তখন কিন্তু হইতো না। এর জন্য দশমিক লেখার সময় ডান পাশ থেকে হিসাব করে আসতে হবে। ডান পাশ থেকে 2 ডিজিট এরপরে আমরা দশমিক দিব। দশমিক এটা গেল। তারপরে আসেন ভগ্নাংশ। ভগ্নাংশ মানেই হলো ভাঙা অংশ। ভগ্ন যোগ অংশ মানে ভাঙা অংশ। যেমন আমার হাতে আছে কয়টা চক? এখন একটা চক। আমি এটা কিভাবে লিখবো? একটা চক। এটাকে আমি 2 ভাগ করলাম। ভাগ করার পরে বললাম ডান হাতে আছে এখন কতটুকু চক? তার মানে একটা চকের 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। তখন আমরা এটাকে কিভাবে লিখবো? মাঝখানে দাগ দিয়ে নিচে 2 উপরে 1। চকটাকে আমি 6 টুকরা করলাম, পরে ডান হাতে আনছি 2 টুকরা। এরপরে বললাম ডান হাতে এখানে কতটুকু চক আছে? তার মানে 6 ভাগের 2 ভাগ। এটাকে আমরা লিখবো কিভাবে? এখানে দাগ দিয়ে নিচে 6 উপরে 2। তাহলে বলেন তো, যদি আমি লিখতে বলি 9 ভাগের 3 ভাগ, কিভাবে লিখবেন? নিচে 9 উপরে 3। এটাই হলো ভগ্নাংশ। এরপরে আসেন ভগ্নাংশের যোগ ও ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে 2 রকমের যোগ থাকতে পারে। প্রথম রকম হইল সমহর বিশিষ্ট। সমহর বিশিষ্ট। হর কোনটা? দাগের নিচে যেটা আছে এটা হলো হর, আর যেটা দাগের উপরে আছে ওটার নাম লব। সমহর মানে দুইটা ভগ্নাংশের ভিতরে হরটা সমান সমান, মানে বাম পাশেও 12 ডান পাশেও 12, বাম পাশেও 5 ডান পাশেও 5। সমহর থাকলে ওইখানে আর কোনো লসাগুর দরকার নাই, সরাসরি একেবারে ডিরেক্ট। তাহলে আমরা কিভাবে কি করব? সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগ দিলাম। দেখেন হরের ক্ষেত্রে 2টা হর থাকলেও 2 বার নেওয়া লাগবে না। হর নিব মাত্র একবার। আর লব যে কয়টা থাকবে সবগুলোকে নিয়ে যোগ করতে হয়। তাহলে হর আছে কত? 12। এই 12 কে আমরা 2 বার নিব না, একবার। লব আছে কত? 3 আছে 3 নিব। যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিব। 2 আছে 2ও নিব। নিয়ে নিচে সমান চিহ্ন দিয়ে, তাহলে নিচে থাকলো 12 12, আর এখানে 3 আর 2 5। তার মানে উত্তর হইল 12 ভাগের 5 ভাগ। যদি এখানে যোগ না থেকে বিয়োগ থাকতো, এখানে যোগ নাই বিয়োগ আছে, তাহলে কি করবো? বিয়োগ দিয়ে দিব। সমস্যা কি? 3 থেকে 2 ভাগ দিলে 5 না 1, তাহলে 12 ভাগের 1 ভাগ হয়ে গেল। আর যদি পূর্ণ সংখ্যা থেকে বিয়োগ করতে বলে, তার মানে বাম পাশে কোনো ভগ্নাংশ নাই, বাম পাশে পরিপূর্ণ একটা সংখ্যা আছে 1, কোনো ভগ্নাংশ নাই, তখন আমরা কি করব? তখন দেখেন মাঝখানে দাগ দিয়ে হর কত আছে? 12। যেহেতু এটা হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লব বের করতে হইলে এই হরের সাথে লবকে গুণ করতে হয়। তাহলে 12 একে 12, এই লব হয়ে যাবে 12। বিয়োগের জায়গায় বিয়োগ, 2 এর জায়গায় 2 সমান। তাহলে নিচে 12 উপরে 12 থেকে 2 গেলে 10, তার মানে 12 ভাগের 10 ভাগ। এটা হলো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। সর্বশেষ হলো আমাদের সময়ের যোগ বিয়োগ।
আসেন সময়ের যোগ বিয়োগের ক্ষেত্রে আছে ঘন্টা, মিনিট ও সেকেন্ড। আমরা প্রথমে দেখবো হলো যোগ করা। এই পাশেরটা হলো ঘন্টা, এই পাশেরটা হলো মিনিট, শেষেরটা হলো সেকেন্ড। আচ্ছা, এখন আসেন 20 ঘন্টা 35 মিনিট 47 সেকেন্ড। এটার সাথে যোগ করব 12 ঘন্টা 25 মিনিট 57 সেকেন্ড। এটাকে আমরা যোগ করব। আসেন তাহলে 7 আর 7 14, 14 4 আর আছে হাতের 1, 5 আর 4 9 আর হলো হাতের 1 10। এই 10টা এখানে লেখা যাবে না, কিন্তু আমি বোঝানোর জন্য একটু লিখলাম। দেখেন মোটে তাহলে হয়ে গেল কত? 104 সেকেন্ড। কিন্তু 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে এই সেকেন্ডের ভিতরে একটা মিনিট আছে। সেকেন্ডের ভিতরে একটা কি আছে? মিনিট আছে। ধরেন যে আমি একটা দোকানের কর্মচারী, দোকানের মালিক আমাকে বলছে সারাদিন তুমি শুধু বিক্রি করবা। বিক্রি হইতে হইতে যখন ক্যাশের মধ্যে 500 টাকা জমবে, তখন 500 টাকা একত্র করে ওই যে আমার লকার আছে ওইখানে রাখবা, বাকি যেগুলো ভাঙতে এগুলো থাক। মানে 500 টাকা যখন হবে তখন তুমি আলাদা করবা, আবার 500 হয়েছে আবার আলাদা করবা। এখন বিক্রি যখন শেষ, আপনি দেখলেন যে 550 হয়েছে, তখন আপনি কি করবেন? এখান থেকে 500 টাকা আলাদা করব, বাকি 50 টাকা ওই ক্যাশের ভিতরেই থাকবে, আর মালিকের লকারে গেল কত? 500 টাকা। ঠিক সেম সিস্টেম এইখানে মিনিট একটা ঢুকে পড়ছে, এই মিনিটটারে এখান থেকে বের করা লাগবে। তাহলে কয় সেকেন্ড বের করতে হবে? 60 সেকেন্ড। কেন 60 সেকেন্ড? কারণ হলো 1 মিনিট তো 60 সেকেন্ডেই হয়। যদি 70 সেকেন্ডে হইতো তাহলে 70 বের করতাম, যেহেতু 60 সেকেন্ড তাহলে 60 বের করব। এখন এই সংখ্যা থেকে 60 বাদ দিতে হবে। এখন দেখেন বাচ্চাদের জন্য একেবারে লেখা ছাড়া একেবারে মুখে মুখে 60 বিয়োগ করা কঠিন মনে হইতে পারে। এর জন্য কি বলবেন? বলবেন দশকের যে যোগফল, এই যোগফল থেকে 6 বাদ দেওয়া মানে 60 বাদ দেওয়া। যে কোনো দশকের যোগফল থেকে 6 বাদ দেওয়া মানে কি বাদ দেওয়া? 60 বাদ দেওয়া। আর শতকের যোগফল থেকে 6 বাদ দেওয়া মানে 600 বাদ দেওয়া। এরপরে হাজারের ঘরের যোগফল থেকে 6 বাদ দেওয়া মানে 6000 বাদ দেওয়া। যার যার একটা আপনার মান আছে। তাহলে দশকের যোগফল হয়েছিল 10, এই 10 থেকে 6 বাদ দিয়ে 4 লিখলাম। তাহলে থাকলো এখানে কয় সেকেন্ড? 44 সেকেন্ড। বর্তমানে আপনার হাতে আছে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে কয় মিনিট? 1 মিনিট। তাহলে এই 5 আর 5 এর 10, এই 10 এর সাথে 60 যোগ করবেন নাকি 1 যোগ করবেন? কারণ হলো এটা তো মিনিটের খাতা, এইখানে সেকেন্ডের 60 যদি কেউ যোগ করে তাহলে কিন্তু সর্বনাশ না, খালি সাড়ে সর্বনাশ, তাই না? যোগ করতে হবে 1। তাহলে 5 আর 5 এর 10, আর হলো হাতে রেখে এই হচ্ছে এখানে দিলাম 1 আর আছে হাতে আছে 1, 3 আর 2 এ 5 আর হলো হাতে রেখে 6। এখন 6 যদি লিখি তাহলে কত হয়ে যাবে? 61। 6 এটা লেখা যাবে না, 6 এটা বাদ দিয়ে 0। তারপরে 6 বাদ দিলাম মানে 60 বাদ দিলাম। বর্তমানে হাতে আছে কত? 60 মিনিট। 60 মিনিটে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 2 আর হাতে রেখে 3, 2 আর রেখে 3। এর জন্য বাচ্চাদেরকে সহজভাবে পড়ায় দিবেন। ওই পড়াতে একটু আমার সাথে বলেন। সেকেন্ড ও মিনিটে দশকের ঘরের যোগফল। এই দেখেন দশকের ঘর কোনটা? 10 দিয়ে দিয়েছি। দশকের ঘরের যোগফল 6 বা 6 এর বেশি হলে 6 বাদ দিয়ে বাকিটা লিখবো। তার মানে এটার যোগফল যদি 7 হয় আমি লিখবো 1, যোগফল যদি 9 হয় আমি লিখবো 3, যোগফল যদি 10 হয় আমি লিখবো 4, যোগফল যদি 12 হয়ে যায় 12 হবে না, 12 হবে না, কারণ হলো 3 সংখ্যা তো থাকবে না, সবসময় 2টা সংখ্যা দিয়ে দিতে হবে। তার মানে যোগফল যখনই 6 বা 6 এর বেশি হবে 6 বাদ দিয়ে বাকিটা লিখবো। আর যদি 6 বা 6 এর বেশি না হয়, ধরেন যোগফল হচ্ছে মাত্র 3, তখন আপনি কত বাদ দিবেন? তখন কোনো কিছু বাদ দিব না, সরাসরি 3 লিখবো। যোগফল যদি 4 হয় 4 লিখবো, 5 হলে 5 লিখবো, 6 হলে 0 লিখবো, 7 হলে লিখবো 1। এই একটা সিস্টেম, এটা বাচ্চাদেরকে বুঝাইতে হবে। তাহলে যোগে দেখাচ্ছেন
সবাই যদিও বুঝেন নাই আমি জানি, কারণ এটা বোঝা সহজ বিষয় না, এটা সহজ অঙ্ক না যে একবারে